আমরা যদি দৈনন্দিন জীবনে আমাদের একটু অভ্যাস পরিবর্তন করতে পারি, একটু হ্যাবিট চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের এই যে কোমর ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে প্রোলাপস অব দি লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা লো ব্যাক পেন বলে থাকি। এই লো ব্যাক পেনটা ভালো করা সম্ভব। ওষুধের থেকেও এই নিয়ম নীতি যদি আমরা একটু মান্যগণ্য করে চলি, তাহলেই কিন্তু আমরা এই কোমর ব্যথা, লো ব্যাক পেন অথবা প্রোলাপস অব দ্য লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এক কথায় পিএলআইডি, এখান থেকে আমরা সম্পূর্ণরূপে ভালো থাকতে পারি। এই ভালো থাকতে কি কি করণীয়, এই বিষয়গুলো নিয়েই আজকে আমি পার্ট 2 আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার ছিলেন। একটু কষ্ট করে গুগলে যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, তাহলেই আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ওখানে আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আমার ইমো নাম্বার পেয়ে যাবেন, এমনকি আমার লোকেশন পেয়ে যাবেন। লোকেশন ট্র্যাক করে আপনি যে কোনো সময় আমার চেম্বারে বেড়াতে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব কোমর ব্যথা, লো ব্যাক পেন, এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখার কতগুলো উপায় নিয়ে আলোচনা করব। অলরেডি ইতিপূর্বে আমি একটা ভিডিও কিন্তু করেছি। আজকের আরও একটু নূতন কিছু তথ্য অ্যাড করব, কারণ ভিডিওগুলো 8 মিনিট 10 মিনিটের করা হয়, আর 10 মিনিটে তো সব কিছু বলা সম্ভব হয় না। তাই ছোট ছোট করে আপনাদেরকে উপহার দিচ্ছি, যাতে আপনারা ছোট ছোট ভিডিওগুলা একাধিকবার দেখে আপনারাও নিজেরাও এ বিষয়ে নূতন নূতন কোনো তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনাদের নূতন তথ্য দেওয়ার জন্যই আমি চেষ্টা করি সর্বদা। প্রথমেই জেনে নেই এই কোমর ব্যথাটা কি, লো ব্যাক পেনটা কি, পিএলআইডিটা কি, এটা কোথায় হয়। এটা বেশিরভাগই কোমরে হয়। আমি আগেই বলছি, সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের শরীরে যেখানে যতটুকু মাংস আছে, এগুলো একত্র করলে যে পরিমাণ হবে, তার 1/3 কিন্তু ওই থাইতেই আছে, কোমরেই আছে। ওখানে কিন্তু ওর মাংসটাকে বলি আমরা ডেকটাল গ্লুটিয়াল মাসল। এই গ্লুটিয়াল মাসেলের পরিমাণটা খুব বেশি। ওখানে এই মাংসটা থাকার পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো হয়। উদাহরণস্বরূপ, এই আমার একটা ডিস্ক আছে, এইটার উপরে আর একটা ডিস্ক আছে। এখন এখানে এইটার আমার এই উপরের হাতের উপরে যদি 5 কেজির একটা বাটখারা বা 5 কেজির একটা পাথর রাখা হয়, তাহলে কিন্তু আমি ওটা নাড়াচাড়া করাতে পারবো, 5 কেজি পর্যন্ত কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে যদি 50 কেজির একটা পাথর রাখা হয়, তো আমার হাড়টার নিচে পড়ে যাবে, পড়ে যাবে, অর্থাৎ একটা হাড়ের সাথে আর একটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তখন আমার এই হাতে প্রেশার পড়বে, তখন এই যে হাতের যে পাশটা আছে, এই পাশ ফেটে, হ্যাঁ, এখান থেকে কিন্তু মাসেলগুলো বেরিয়ে যাবে, এখান থেকে কিন্তু ব্লিডিং হবে, আরও সমস্যা। তো এরকমের যখন আমরা যখন অতিরিক্ত ওজন বহন করি, তখনও কিন্তু এরকমের ডিস্কের উপরে চাপ পড়ে। ডিস্কে কিন্তু 70% ফ্লুইড থাকে, এই ফ্লুইডগুলো কিন্তু বেরিয়ে যায়। এগুলো বেরিয়ে গিয়ে নার্ভে কিন্তু আঘাত করে, আর নার্ভে আঘাত করলে এই নার্ভের আঘাতটা কিন্তু খুব বেশি, এগুলো সহ্য করার মতন না, যার হয়েছে সে বোঝে। তো এগুলো কেন হয়? 1 নম্বরে স্থূলতা, ওজনটা কি আমরা বেশি দায়ী করে থাকি। একটা মহিলার বয়স 40 বছর,
5 ফুটও তার ওজন না, 4 ফুট 11 ইঞ্চি ওজন করতে দেখা গেল যে তার 80 কেজি। কল্পনা করতে পারেন এই ওজনটা যে সে বহন করতে আছে, এই যে চাপটা, এই চাপটা তার ভার্টিব্রা ডিস্কগুলোতে পড়ে, কোমরের উপরে পড়ে, হাঁটুর উপরে পড়ে। বেশি ক্ষতি করে হাঁটু এবং কোমরের উপরে ক্ষতি করে, ডিস্কগুলো প্রোলাপস হয়ে যায়। হাঁটুতে তো আর ডিস্ক নাই, যার কারণে হাঁটুরও ক্ষতি করে, কিন্তু হাঁটুতে ডিস্ক নাই, ওখানে আছে প্যাটেলাটা ক্ষয় করে। এই একটা। তারপর আসে অতিরিক্ত ওজন বহন করা। আপনি 10 কেজি বহন করতে পারবেন মাথায়, আপনি যদি 50 কেজি সিমেন্টের বস্তা নিয়ে 5তলা 7তলায় উঠতে থাকেন, তাহলে আপনার ডিস্কগুলোর উপরে প্রেশার পড়বে। এরকমের কিন্তু বর্তমানে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তারা ওই স্কুল গোয়িং বাচ্চারা অনেকগুলো বই টই পিঠে নিয়ে তারপরে সে এই সামনের দিকে কুঁজা হয়ে চলে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাচ্চাদের কিন্তু এই লো ব্যাক পেইন বা কোমরে ব্যথা কিন্তু হয়ে থাকে। আরও একটা জায়গাতে আমি ভিজিট করছি, দেখেছি হিফজাখানা, যেখানে হাফেজ তৈরি করা হয়। তারা ওই মাটিতে বসে এরকমের এভাবে হেলান দিয়ে কি করে তারা ওই হেফস করে, মুখস্থ করে, যাদের কারণে তাদের কিন্তু ওই কোমরের উপরে কিন্তু একটা চাপ পড়ে, ডিস্কের উপরে চাপ পড়ে। ওই বাচ্চাদের লক্ষ্য করছি, শিক্ষক ছাত্ররা, অন্যান্য ছাত্ররা আমাদের কাছে নিয়ে আসে, তাদের কিন্তু কোমরে ব্যথা। তখন তাদেরকে উপদেশ দেই এই। আর একটা হলো কুঁজা হয়ে কাজ করা। কুঁজা হয়ে কাজ করা মানে নুয়ে কোনো কাজ টাজ করা। আপনি বসে কাজ করেন, আপনি দাঁড়িয়ে কাজ করেন, কিন্তু কুঁজা হয়ে কাজ করবেন না। অর্থাৎ এক কথা, যারা ঝাড়ু দেয় তারাও কিন্তু কুঁজা হয়ে ঝাড়ু দেয়, কিন্তু আপনি ঝাড়ুটা দিতে পারেন লম্বা হ্যান্ডেল ধরিয়া, আপনি এইভাবে দূর থেকে আপনি ঝাড়ু দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার অনেককে দেখি কম্পিউটার, ল্যাপটপ এগুলা এভাবে চোখের সাথে সমান্তরালে রাখা উচিত, যাতে আমি এভাবে থাকতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এভাবে ঝুঁকি দিয়ে তারপর আসে কম্পিউটার দেখতে হয়, যার কারণে এটাও কিন্তু সঠিকভাবে সেট না করার পরিপ্রেক্ষিতে এরকমের কম্পিউটারটা সঠিকভাবে সেট করতে হবে। আবার এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় আমরা রোগীদেরকে বলি, আপনি তাৎক্ষণিকভাবে একটা পরীক্ষা করে নিয়ে আসেন কোলিক্যালসিফেরল। এই কোলিক্যালসিফেরলটা আমরা দেখি এটা কম আছে কিনা। যদি কম থাকে, তাকে ওই ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম ল্যাকটেট, সাইনোকোবালামিন, মেকোবালামিন, থিয়ামিন হাইড্রোক্লোরাইড, এগুলো আমরা কিন্তু রুগীকে খেতে দেই। এগুলো খেতে দেই। আর কিছু ব্যায়াম ট্যামের কথাও বলি, যে কাজের ফাঁকে আপনি একটু রেস্ট নেবেন, একটু পানি খাবেন। আবার আধা ঘন্টা বসে আছেন বা 1 ঘন্টা বসে আছেন, আপনি একটু উঠে দাঁড়িয়ে একটু 5-7 মিনিট হাঁটা চলা করেন, আপনি ব্যায়াম করেন। আর সবচাইতে যেটা দেই, ওই ওজনটা নিয়ন্ত্রণে রাখা, আপনার বয়স অনুসারে, উচ্চতা অনুসারে ওজনটা নিয়ন্ত্রণে রাখা, এইটার পরামর্শটা আমরা বেশি দিয়ে থাকি। আপনার ওজনটা যদি নিয়ন্ত্রণে থাকে, আপনি যদি সঠিক নিয়মে চলেন, আপনার যদি কোনো মিনারেলসের ঘাটতি না থাকে, তাহলে কিন্তু ভালো থাকবেন। আর অতিরিক্ত যদি যাদের ব্যথায় কাতরাচ্ছে, উঠতে পারে না বিছানা থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু NSAID ড্রাগ দিয়ে থাকি। এগুলা ইটোরিকক্সিব হতে পারে, এগুলো ভ্যালডিকক্সিব হতে পারে, রোফিকক্সিব হতে পারে, এগুলা স্যালিকক্সিব হতে পারে, এগুলা নিমোসিলাইট হতে পারে, এগুলা হতে পারে আইবুপ্রোফেন, এটা হতে পারে মেলক্সিকাম, হতে পারে পাইরক্সিকাম, হতে পারে ক্যাটোরালাক ম্যাডক্সিমিল, হতে পারে ট্রামাডল হাইড্রোক্লোরাইড, হইতে পারে গাবাপেন্টিন, হতে পারে প্রিগাবালিন। অনেকগুলো ওষুধের নাম বললাম। অনেকগুলো নাম বলার কারণ, আপনারা কোনোটাই এর সঠিক নামটা মুখস্থও করতে পারবেন না, আর সঠিক ওষুধটা কিনতেও পারবেন না, আর খাইতেও পারবেন না। আমি এটাই কামনা করি। অর্থাৎ ডাক্তারের অনুমতি ছাড়া এ জাতীয় ওষুধ না খাওয়াটাই উত্তম। এগুলো ডক্টররা দিবে, আপনারা ফার্মেসি থেকে এগুলো ভুল করেও এনে খাবেন না, তাহলেই বিপদ। তো
সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। এ পর্যন্তই সমাপ্ত। আমিন।